শুভ সকাল। আবার তোমাদের আমার রসায়ন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে জারণ বিজারণের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছে। আজকে আমরা জারণ বিজারণের বিক্রিয়া কিভাবে সমতা করতে হয়, কিভাবে সমতাকৃত বিক্রিয়া থেকে অঙ্ক করতে হয় সেই সম্পর্কিত কিছু কথা, কিছু বিক্রিয়া নিয়ে আলোচনা করব এবং আমি ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব কিভাবে তোমরা খুব সহজেই বিক্রিয়াগুলো খুব ইজিলি বুঝতে পারো এবং খুব সহজেই আয়ত্ত করতে পারো। আমরা লাস্ট ক্লাসে জারক এবং বিজারক কোনগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি। জারক কতটি ইলেকট্রন গ্রহণ করে, বিজারক কতটি ইলেকট্রন ত্যাগ করে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে বিক্রিয়া করার জন্য কিছু শর্ত নিয়ে আলোচনা করব, তারপর তোমাদের সাথে বিক্রিয়া সমতা করব। ওকে, চলো আমরা বিক্রিয়ার শর্তগুলো আগে শেখার চেষ্টা করি। ওকে, শুরু করতেছি। জারণ বিজারণের বিক্রিয়া করার জন্য কয়েকটি শর্ত, যে শর্তগুলো হলে আমরা খুব সহজেই বিক্রিয়াগুলো খুব ইজিলি মনে রাখতে পারবো। প্রথম যে শর্ত সেটা হলো বিক্রিয়ায় জারক ও বিজারক কোনটি তা চিনতে হবে। কোন একটা বিক্রিয়া দিল, সে বিক্রিয়ায় কোনটি জারক এবং কোনটি বিজারক সেটাই যদি আমি চিনতে না পারি তাহলে আমি বিক্রিয়াটি করতে পারবো না। আমাকে বিক্রিয়ায় যে বিক্রিয়াটা দিবে সেই বিক্রিয়া অবশ্যই জারক কোনটি এবং বিজারক কোনটি সেটা মনে রাখতে হবে বা চিনতে হবে। এরপর দ্বিতীয় শর্ত বলেছে জারক কতটি ইলেকট্রন গ্রহণ করে এবং বিজারক কতটি ইলেকট্রন ত্যাগ করে তা জানা থাকতে হবে। আমরা খুব সহজেই এই জিনিসটা মনে রাখতে পারবো যে কতটি ইলেকট্রন গ্রহণ করে, কতটি ইলেকট্রন ত্যাগ করে, এইটা আমাদের মনে রাখতেই হবে। মনে যদি না থাকে তাহলে আমি এই বিক্রিয়া সমতা করতে পারবো না, এটা আমাদের লাগবেই। সো আমাদের প্রথম শর্ত জারক এবং বিজারক চিনতে হবে। দ্বিতীয় শর্ত জারক কতটি ইলেকট্রন গ্রহণ করে, বিজারক কতটি ইলেকট্রন ত্যাগ করে তাও আমাদের জানা থাকতে হবে। ওকে, এরপর যেটা মনে রাখতে হবে সেটা হলো কি জারকের অক্সিজেন পানি তৈরি করে, এটা আমাদের মনে থাকতে হবে। ওকে, আমরা এই জিনিসটা মুখস্থ, এই যে জারক কতটি ইলেকট্রন গ্রহণ করে এবং বিজারক কতটি ইলেকট্রন ত্যাগ করে, এটা যদি আমরা মনে রাখতে না পারি তাহলে আমরা কখনোই বিক্রিয়া সমতা করতে পারবো না। সো এই পয়েন্টটা সব থেকে গুরুত্বপূর্ণ, কি জারক কতটি ইলেকট্রন গ্রহণ করে আর বিজারক কতটি ইলেকট্রন ত্যাগ করে, এই দুটো পয়েন্ট আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এরপর যে টপিক বা যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো জারকের অক্সিজেন কি। জারকের অক্সিজেন পানি তৈরি করে, অন্য কোনো অক্সিজেন না, অন্য কোনো অক্সিজেন সেটা অ্যাসিড হোক বা যদি বিজারক হোক, বিজারকের যদি অক্সিজেন থাকে সেগুলো কি করবে না, পানি তৈরি করবে না, শুধুমাত্র জারকের অক্সিজেনই পানি তৈরি করবে। এটা তোমাদের মনে রাখতে হবে যে জারকের অক্সিজেন কি তৈরি করে, পানি তৈরি করে। ওকে, পানি হওয়ার জন্য কি দরকার, হাইড্রোজেন দরকার। সে হাইড্রোজেন কোথায় পাবে? যদি বিজারকের মধ্যে কোনো হাইড্রোজেন থাকে সেই বিজারক হাইড্রোজেনটা দিবে, অথবা বিজারকে যদি হাইড্রোজেন না থাকে তাহলে আমরা সব সময় এই বিক্রিয়াগুলো, জারণ বিজারণ বিক্রিয়াগুলো একটি মাধ্যমে করি, অ্যাসিডীয় মাধ্যম। সেই অ্যাসিডীয় মাধ্যমে বিক্রিয়াটি করতে হবে। যদি অ্যাসিডীয় মাধ্যমে করি তাহলে কি লিখেছি দেখো, তার জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন অ্যাসিড অথবা বিজারক থেকে সংগ্রহ করতে হবে। কোথা থেকে? হাইড্রোজেন, প্রয়োজনীয় হাইড্রোজেন অ্যাসিড থেকে অথবা বিজারক থেকে সংগ্রহ করতে হবে। এই লাইনটা আমাদের মনে রাখতে হবে, কি প্রয়োজনীয় হাইড্রোজেন আমি কোথা থেকে সংগ্রহ করব, অ্যাসিড অথবা বিজারক। যদি বিজারকে হাইড্রোজেন থাকে তাহলে বিজারক, আর যদি বিজারকে হাইড্রোজেন না থাকে তাহলে কি অ্যাসিড থেকে। এখন তোমাদের মনে হইতে পারে স্যার আমরা যদি বিজারক এবং বিজারকের হাইড্রোজেন আছে অ্যাসিডও আছে তাহলে আমি কি ইউজ করব? তাহলে আমি আগে বিজারক থেকে দেখব কতগুলো হাইড্রোজেন আসে, ততগুলো হাইড্রোজেন দিব, আর যদি এক্সট্রা লাগে তাহলে সেই এক্সট্রা হাইড্রোজেনগুলো অ্যাসিড থেকে দিব। ওকে, আমরা বুঝতে পেরেছি। আমরা মনে হয় এই টপিকটুকু, এই লাইনটুকু পর্যন্ত ঠিকভাবে আসতে পেরেছি। তারপরের যে লাইনটা সেটা হলো দর্শক আয়নগুলো পরে আমরা যোগ করব। বিক্রিয়া শেষে সকল ধাতব আয়ন লবণ তৈরি করে। কি তৈরি করে? বিক্রিয়া শেষে সকল ধাতব আয়ন লবণ তৈরি করে। এটা মনে রাখতে, লবণ হওয়ার জন্য কি দরকার, একটা ধাতব আয়ন দরকার। যেমন মনে করো সোডিয়াম থাকলে সোডিয়াম, পটাশিয়াম থাকলে পটাশিয়াম, এর লবণ কি পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সালফেট। দেখো আমি যদি অ্যাসিড হিসেবে সালফিউরিক অ্যাসিড দিই তাহলে অবশ্যই পটাশিয়াম সালফেট তৈরি হবে।
বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমরা আজকে এখন প্রথম একটা বিক্রিয়া শুরু করব, সেই বিক্রিয়াটা নিয়ে আলোচনা করব। আমরা এই বোর্ডটাকে দুটো অংশে ভাগ করে নেই, তাহলে মনে হয় আমাদের লিখতে একটু সুবিধা হবে। ওকে, আমরা শুরু করি। KMnO4 প্লাস ফেরাস সালফেট এর অ্যাসিডীয় মাধ্যমে, আমি অর্ধেক করে কাজগুলা করি। অ্যাসিডীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়া ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতা করো। তোমাদের এইরকম একটা কোশ্চেন আসবে যে KMnO4 প্লাস ফেরাস সালফেটের অ্যাসিডীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়া ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতা করো, এরকম একটা কোশ্চেন আসবে বা এরকম একটা কথা বলবে। তাহলে এই যদি কথাগুলো বলে আমরা কিভাবে করব? আমরা সর্বপ্রথম আমি কি শর্ত দিয়েছি? সর্বপ্রথম আমি শর্ত দিয়েছি যে এই দুটো যোগের মধ্যে কোনটি জারক এবং কোনটি বিজারক সেটা আমাদের মুখস্থ থাকতে হবে। তাহলে এখানে জারক কোনটি? KMnO4, এটা কি জারক। আর বিজারক কোনটি? ফেরাস সালফেট। এবং এখানে বলা আছে অ্যাসিডীয় মাধ্যমে, আমি অ্যাসিডীয় মাধ্যম বলতে যে কোনো অ্যাসিড নিতে পারি। এবং এখানে বলছে কি ইলেকট্রন আয়ন পদ্ধতি। ইলেকট্রন আয়ন পদ্ধতি বলতে সর্বপ্রথম তোমাকে এখানে যতগুলো দর্শক আয়ন বাদ আছে বা দর্শক আয়ন আছে সেগুলো বাদ দিয়ে কাজগুলো করতে হবে। ওকে, বিক্রিয়াটা দর্শক আয়ন বাদ দিয়ে করতে হবে। দর্শক আয়ন বলতে যার ইলেকট্রন আদান প্রদান করে না তাদেরকে বাদ দিয়ে করতে হবে। ওকে, এখন এখানে কারা ইলেকট্রন আদান প্রদান করে না? আমি তোমাদের বলেছিলাম যে KMnO4 এর মধ্যে ম্যাঙ্গানিজ সংশ্লিষ্ট মৌল ও ইলেকট্রন কয়টা গ্রহণ করে? 5টা গ্রহণ করে। আর এটার মধ্যে আয়রন কয়টা ইলেকট্রন ত্যাগ করে? একটা ত্যাগ করে। ওই যে আগের দিনের লেকচারে বোর্ডটা যে ছিল, যে টেবিলটা ছিল, টেবিলের মধ্যে প্রথম KMnO4 আর বিজারকের ক্ষেত্রে প্রথম ছিল ফেরাস সালফেট। মনে পড়েছে? ওকে, আচ্ছা, তাহলে আমরা KMnO4 থেকে আমি যদি লিখি এখানে জারক KMnO4 এবং বিজারক ফেরাস সালফেট। KMnO4 এর ম্যাঙ্গানিজ একটু লিখে করতেছি আমি, পরের কোশ্চেনগুলো এত লিখবো না, সরাসরি জারণ বিজারণ বিক্রিয়া চলে যাব। ম্যাঙ্গানিজ আয়ন 5টি ইলেকট্রন গ্রহণ করে এবং ফেরাস সালফেটের আয়রন আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করে। ওকে, মনে হয় পর্যন্ত বুঝেছি। তাহলে আমি পরের লাইনটায় চলে যাই। জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া আমি ওই পাশে লেখা শুরু করি। জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া কে দিবে? অবশ্যই বিজারক দিবে। তাহলে বিজারকের মধ্যে আমার কোন অংশটা বিক্রিয়া অংশগ্রহণ করে? আয়রন Fe2+ -1 ইলেকট্রন Fe3+। আর বিজারণ অর্ধ বিক্রিয়া কি দিবে? বিজারণ অর্ধ বিক্রিয়া কে দিবে? MnO4- ও দিবে। ও কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 5টা ইলেকট্রন। একটু জায়গায় রাখলাম কারণ একটু আগেই বলেছি যে কিভাবে হয়। তাহলে উৎপন্ন হবে কি? Mn2+। আর এখানে কি এটাকে জারকের অক্সিজেন কি তৈরি করে? পানি তৈরি করে। তাহলে আমি জারকের অক্সিজেন কয়টা পানি বানাবো?
4টা পানি। এখন 4টা পানির জন্য আমার প্রয়োজনীয় হাইড্রোজেন লাগবে। আমি সরাসরি এখানে একটা হাইড্রোজেন যোগ আকারে দিব। কয়টা হাইড্রোজেন লাগবে দেখো, 4টা হাইড্রোজেন, 4টা পানির জন্য 8টা হাইড্রোজেন লাগে। আমি 8টা H+ লিখে রাখলাম। এটা হলো ওইখান থেকে আমি লিখেছি। এখন আমরা সমতা লিখি। সমীকরণ দিলাম 1, সমীকরণ দিলাম 2। তাহলে আমার অবশ্যই ইলেকট্রনের সমতা করতে হবে। আমার এখানে ইলেকট্রন আছে কয়টা? একটা ত্যাগ করার, আমার লাগবে কয়টা? 5টা। তার মানে ও 5 অণু বিক্রিয়া করবে, আর ও কয় অণু বিক্রিয়া করবে? 1 অণু বিক্রিয়া করবে। তাহলে আমি 1 নংকে 5 দিয়ে গুণ করব, 2 নংকে 1 দিয়ে গুণ করব। 1 নং × 5 যোগ 2 নং করে পাই। তাহলে কী লিখব? 5 Fe2+ প্লাস MnO4 মাইনাস প্লাস 8H+। যদি এটা লিখি তাহলে আমি কি পাবো? এ পর্যন্ত লিখেছি। ওকে, তাহলে আমি এখান থেকে কি পাবো? এখানে লিখে ফেলি 5 Fe3+ প্লাস Mn2+ প্লাস 4H2। এই পর্যন্ত মনে হয় আমরা পেলাম। ওকে, ওকে, আমি বিক্রিয়াটা এইখানের বিক্রিয়াটা আবার সুন্দর করে এখানে লিখেছি, কারণ আমার দরকার কিভাবে এটা সমতা করব সেই জিনিসটা দরকার। ওকে, তাহলে আমি দেখো 5 অণু Fe2+ আয়ন, 1 অণু MnO4 মাইনাস আয়ন, আর 8টি H+ আয়ন, সেখান থেকে এই অংশটা পেলাম। এখন তোমাদের কোশ্চেন নিতে পারে, স্যার এখানে MnO4 থেকে MnO4 এখানে যাওয়ার মানটা তোমাদের মনে নাই হয়তো বা অনেকে, তাহলে মনে করে দেখো এর যাওয়ার মানটা কত? +7, আর এর যাওয়ার মান +2। তাহলে এই +7 থেকে এটা 5টি ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি করলো? Mn2+ আয়ন তৈরি করেছে। ওকে, এই পর্যন্ত মনে হয় কোনো প্রবলেম নাই। যদি এই পর্যন্ত প্রবলেম না থাকে তাহলে এখন আমরা যে কাজটা করব, দর্শক আয়ন যোগ করব। দেখো দর্শক আয়ন যোগ করে, আচ্ছা দর্শক আয়ন যদি আমরা যোগ করি তাহলে কি লিখবো? এই আয়রনটা কি আকারে ছিল? আয়রন সালফেট মানে ফেরাস সালফেট 5 FeSO4 প্লাস ম্যাঙ্গানিজ অক্সাইড যেটা, সেটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল KMnO4 প্লাস 8H+টা আমি বলেছি যে যদি জারক থাকে তাহলে বিজারক থাকে, বিজারক থেকে হাইড্রোজেন, আর যেহেতু বিজারকে কোনো হাইড্রোজেন নাই তাহলে সবগুলো আসবে কোথা থেকে? অ্যাসিড থেকে। তাহলে আমি এখানে কি লিখবো? 4 অণু সালফিউরিক অ্যাসিড। এখন তোমাদের বলতো স্যার আমি সালফিউরিক অ্যাসিড নিব না, নিও না, কোনো সমস্যা নেই, HCl নাও। তাহলে HCl দিয়ে কাজ করতে হবে, আমি সালফিউরিক অ্যাসিড দিয়ে করাই, সেজন্য সালফিউরিক অ্যাসিড লিখেছি। ওকে, তাহলে 4 অণু সালফিউরিক অ্যাসিড, তাই 4 অণু সালফিউরিক অ্যাসিড। এখন এটা কি ফেরিক। এখন তোমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে, এটা কি ধাতু না অধাতু? অবশ্যই ধাতু। ধাতু কি তৈরি করে? লিখে দিয়েছি, ধাতু লবণ তৈরি করে। তাহলে লবণ বানানোর জন্য অবশ্যই একটা অধাতব আয়ন দরকার। মনে করে দেখো এইখানে অধাতব আয়ন কি? সালফেট। সালফেট আয়রন যোগ করলে কি হবে? ফেরাস সালফেট আছে, কারণ এটা তো Fe2+, তাহলে এখানে উৎপন্ন হবে কি? Fe3+। তাহলে Fe3+ মানে এর জারণ মান বা যোজনী 3, তাহলে ওটার নাম বলবো ফেরিক সালফেট। Fe2SO4 × 3। তোমরা এখানে একটু ভুল করবা, এই যে এখানে 2 দিতে ভুল করবা, এখানে 3 দিতে ভুল করবা। আমি সহজে বলে দিচ্ছি, এখানে ওর জারণ মান +3, তাহলে ওর জারণ মান +3 মানে কি? ওর যোজনী 3। কত? ওর যোজনী 3, তাহলে ওর যোজনীটা এখানে বসবে। আর তোমরা সবাই জানো সালফেটের যোজনী 2, তাহলে সালফেটটা কোথায় বসবে? যোজনীটা এখানে বসবে, তাই তো? ওকে, তাহলে আমরা খুব সুন্দরভাবে ফেরিক সালফেট লিখতে পারলাম। এখন সাথে সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো এখানে আয়রন কয়টা আছে? 5টা। এখানে আয়রন কয়টা আছে? 2টা। তাহলে একটা কনফিউশন, ব্যালেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমি এর সাথে কত দিব? 5 গুণ করব। 5 গুণ করলে এখানে কত হয়ে যায়? 10 হয়ে যায়। তাহলে আমি কি 5 গুণ করতে পারবো? আমি কি গুণ করব? 5/2। তো 5/2 একটু কনফিউশন হবে, কোনো সমস্যা নেই। আমার ব্যালেন্স করার জন্য যা যা দরকার সেই কাজটা আমি এখানে করব। 5/2 যদি করি, 5/2 গুণ করলে 5, এখানে আবার একটু চেঞ্জ হবে, সেটা আমরা একটু পরেই দেখব হয়েছে কিনা। এখন ম্যাঙ্গানিজ কি একটা লবণ, একটা ধাতু না অধাতু? অবশ্যই ধাতু। তাহলে ম্যাঙ্গানিজ কি তৈরি করবে? আমি নিচে লিখলাম ম্যাঙ্গানিজ সালফেট। একটু দেখো Mn2+, তার মানে ওর যোজনী 2, তাহলে
SO4, এখানে ম্যাঙ্গানিজের যোজনী যেহেতু 2, ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন হবে। তারপর আমার আছে কি 4 অণু পানি। এখন বাম দিকে দেখো একটা পটাশিয়াম আছে, পটাশিয়াম একটা ধাতু, সে পটাশিয়াম কি তৈরি করবে? পটাশিয়াম সালফেট তৈরি করবে। এখন একটু সমস্যা হয়েছে, সেটা হলো পটাশিয়াম বাম দিকে আছে একটি, কিন্তু এখানে পটাশিয়াম আছে কয়টি? 2টি, কারণ পটাশিয়ামের যোজনী 1, সালফেটের যোজনী 2, তাহলে এখানে 2 বসছে, এখানে 1 বসছে। তোমরা আবার এই 4 দেখে যোজনী 4 ভাইবো না, সালফেট পুরাটা একটা যৌগমূলক। অনেকেই আবার এই কনফিউশন পড়ো, অনেকেই এখনও জানো না সালফেট মানে কি। সালফেট মানে হলো একটা যৌগমূলক যে পুরাটা একটা আয়ন হিসেবে কাজ করে বা একটা মাত্র মৌল হিসেবে কাজ করে। তাহলে পটাশিয়ামের আগে আমি কত দিয়ে গুণ করব? হাফ দিয়ে গুণ করব। বুঝতে পেরেছি? এটাই হলো আমাদের প্রথম বিক্রিয়া। একটু মনে করে দেখি আমরা কি করেছি সেটা আমরা একটু দেখি। প্রথম কাজ, আমার জারণ বিক্রিয়ায় জারণ বিক্রিয়া আগে জারক এবং বিজারক খুঁজে বের করতে হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো জারক এবং ফেরাস সালফেট হলো বিজারক। তাহলে বিজারক কি বিক্রিয়া দেয়? জারণ বিক্রিয়া দেয়। আর জারক কি বিক্রিয়া দেয়? বিজারণ বিক্রিয়া দেয়। তাহলে আমি ফেরাস সালফেট জারণ অর্থ বিক্রিয়া, সে কী করবে? বিক্রিয়ায় আয়রন ইলেকট্রন ত্যাগ করে Fe3+ তৈরি করবে। কি তৈরি করবে? Fe3+। আর ম্যাঙ্গানিজ কি করবে? ম্যাঙ্গানিজ ইলেকট্রন গ্রহণ করবে, ম্যাঙ্গানিজ আয়ন ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে আমি প্রথম থেকে একটু লিখি। Fe একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ আয়ন তৈরি করে। ওকে, ঠিক একেবারে ম্যাঙ্গানেট আয়ন ম্যাঙ্গানিজ না, এটার নাম হবে পারম্যাঙ্গানেট আয়ন। তো পারম্যাঙ্গানেট আয়ন কি তৈরি করবে? ও 5টা ইলেকট্রন গ্রহণ করবে, ওর যেহেতু জারণ মান +7, 5টা ইলেকট্রন গ্রহণ করে Mn2+ হবে। আর এখানে কি আছে? 4টা অক্সিজেন আছে। 4টা অক্সিজেন কয়টা পানি তৈরি করবে? 4টা পানি তৈরি করবে। 4টা অক্সিজেন 4টা পানি তৈরি করে। তাই 4টা অক্সিজেন 4টা পানি আমি লিখলাম। তো 4টা পানির জন্য 8টা হাইড্রোজেন লাগবে। আমি সেই 8টা হাইড্রোজেন কি করব? 8H+ লিখবো, 8H+। এখন তোমাদের অনেকের কনফিউশন হবে, স্যার আমি কই থেকে 8H+ পাইলাম? আসলে এই পানির জন্য যে প্রয়োজনীয় হাইড্রোজেন সেটা আমার ওই দ্রবণে দেওয়াই থাকবে। কোত্থেকে দিব? অ্যাসিড বলছি না, অ্যাসিডীয় মাধ্যমে বিক্রিয়া, তাহলে 8H+ ওইখান থেকে আসবে। তাহলে এই অংশটুকু আমরা বুঝেছি, এই অংশটুকু মনে হয় বুঝেছি। এখন আমি দুইটা যোগ করব। অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়া, যুগপৎ বিক্রিয়া, যতটুকু ইলেকট্রন ছাড়বে ততটুকু ইলেকট্রন জারক গ্রহণ করবে আর বিজারক কতগুলো ত্যাগ করবে। তাহলে ও যেহেতু একটা ত্যাগ করে, তার মানে ওকে আমি 5 দিয়ে গুণ করলেই এই বিক্রিয়াটা করা সম্ভব। ক্লিয়ার? ওকে, তাহলে আমি সুন্দরভাবে কি করতেছি? ওকে 5 দিয়ে গুণ করব, যোগ করলাম। এখানে আমি সুন্দরভাবে লিখেছি, ওই অংশটাই আবার একটু সুন্দর করে লিখেছি। ওকে, তাহলে দেখো 5Fe2+, MnO4- 8H+, 5Fe3+, ম্যাঙ্গানিজ Mn2+, তারপর 4 অণু পানি। এখন আমি দর্শকায়ন যে আয়নগুলো বাদ দিয়েছি, যদি এই পর্যন্ত করো তাহলেও তোমার রাইট, তারপরে লাইনটা করে দিলে সারা খুশি হয়। আর যদি নর্মাল জারণ বিজারণ বিক্রিয়া বলে তাহলে এই পর্যন্তই করতে হবে। তাহলে আমি কি লিখব? FeSO4 + KMnO4 + 8 অণু পানি, 8 অণু সালফিউরিক অ্যাসিড। ভুল বললাম, এই 8H+টা সালফিউরিক অ্যাসিড থেকে আসছে বা অ্যাসিড থেকে আসছে। তাহলে আমার এই Fe3+ আয়ন 5/2 Fe2SO4 × 3 MnSO4, 4 অণু পানি, একটা পটাশিয়াম, হাফ পটাশিয়াম সালফেট। ওকে, এখন আমি আবারও বলি যে আমার এখানে 5টা আছে, তাহলে এখানে 5 বারের জন্য 5/2 দিয়েছি, এখানে আছে একটা, তাহলে এইটার সমতা করার জন্য আমি এখানে হাফ দিয়ে গুণ করেছি। একটু বেশি সময় নিয়ে করতেছি, 15 মিনিটের উপরে মনে হয় চলে গেছে। তাও আমি চাই যে প্রথম একটা বিক্রিয়া একটু সুন্দরভাবে বুঝতে পারো, যাতে বুঝতে পারো। ওকে, শেষ। আমরা এরপর আরেকটা বিক্রিয়া করব, অ্যাটলিস্ট 3টা বিক্রিয়া করে আজকে প্রথম ক্লাসটা শেষ করব। ওকে, আমরা দ্বিতীয় বিক্রিয়া চলে আসছি। দ্বিতীয় বিক্রিয়াটা হলো কি? ইলেকট্রন আয়ন পদ্ধতিতে K2Cr2O7 ও ফেরাস সালফেটের জারণ বিজারণ বিক্রিয়াটি অ্যাসিডীয় মাধ্যমে সমতা করো। আচ্ছা, এখন K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট এবং ফেরাস সালফেট এই দুটো যৌগর মধ্যে জারক কোনটি? জারক হলো K2Cr2O7 আর বিজারক হলো কি? ফেরাস সালফেট। এখন এই জারক কতটি ইলেকট্রন গ্রহণ করে এবং বিজারক কতটি ত্যাগ করে সেটা আমাদের জানা থাকতে হবে। সো ও ত্যাগ করে একটা,
আগের দিন বা আগেরটার মধ্যে এটা পেয়েছি। আর এখানে ক্রোমিয়ামের ওর জারণ মান কত +6, তাই +6 ও গ্রহণ করে 3টা করে, তাই এখানে ক্রোমিয়াম আছে কয়টা 2টা ক্রোমিয়াম আছে, তার মানে একজন যদি 3টা করে 2টা ক্রোমিয়াম কয়টা করবে 6টা গ্রহণ করবে, সেই অংশটাই আমরা লিখতেছি। তাহলে জারণ বিক্রিয়া কে দিবে আয়রন, তাই ও একটা ইলেকট্রন ত্যাগ করে তৈরি করবে Fe3+। আর বিজারণ বিক্রিয়া কে দিবে অবশ্যই দর্শক আয়নটা বাদ দিয়ে করব Cr2O7 2-। এখন পটাশিয়াম K2+, মানে 2K+ আকারে ছিল, তাহলে ওটাকে যদি বাদ দিই তাহলে 2- হবে। তো গ্রহণ করবে কয়টা 3 দুগুণে 6টা, মানে 3 ইলেকট্রন ইন্টু 2। তোমাদের বোঝার জন্য আমি এখানে এটা লিখে 6 দিয়ে দিলাম, এটা কিন্তু অনেকেই কনফিউশন পড়ে যাও যে এটা কী হচ্ছে। ওকে, তাহলে এখান থেকে ক্রোমিয়াম 2Cr3+, ওর জারণ মান +6, সেখান থেকে এটা আসছে। ওকে, আর আমি আবার বলেছি যে জারকের অক্সিজেন কী তৈরি করে পানি তৈরি করে, তাহলে জারকের অক্সিজেন কয়টা 7টা, তাহলে কয়টা পানি তৈরি হবে 7টা পানি তৈরি হবে। এই পর্যন্ত কোনো কনফিউশন আছে মনে হয় নাই। তাহলে আমি খুব সুন্দরভাবে এই 7টা পানির জন্য 14টা হাইড্রোজেন লাগবে সেটা আমি বাম পক্ষে লিখে দিলাম। ওকে, তাহলে আমার এখন সমীকরণ দিলাম 1, এটা সমীকরণ দিলাম 2। 1 এবং 2 নংকে আমি কি করব সমতা করব। কিভাবে ইলেকট্রনের সমতা, এখানে লাগবে কয়টা ইলেকট্রন 6টা, আর আমার এখানে আসে একটা, তাহলে ওকে আমি কত দিয়ে গুণ করব 6 দিয়ে গুণ করব, আর ওকে আমি কত দিয়ে গুণ করব 1 দিয়ে গুণ করব। তাহলে আমি লিখি এখানে 1 নংকে 2 নংকে করে পাই, আমি কি লিখব 6 Fe2+ প্লাস Cr2O7 প্লাস 14H+ ইজ ইকুয়াল টু 6 Fe3+ প্লাস 2 Cr3+ প্লাস 7 অণু পানি। মনে হয় এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। Fe2+ Cr2O7 এখানে 2-, 4 অণু 14 অণু হাইড্রোজেন বা 14টি হাইড্রোজেন আয়ন, Fe3+ 2 Cr3+ 7 অণু পানি। ওকে ওকে, তাহলে আমি এখন দর্শক আয়ন যোগ করব। যোগ করে একটু বোর্ডটা টেনে দেই। দর্শক আয়ন যোগ করে আমি এই অংশ থেকে এখন আর এদিকে দেখানোর দরকার নাই, আমার আছে ফেরাস সালফেট, এখানে হবে ফেরাস সালফেট কয় অণু 6 অণু, প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট Cr2K2Cr2O7 প্লাস 14টা H+, 14টা H+ মানে এখানে তো কোনো হাইড্রোজেন নাই, তাহলে কত 7টা সালফিউরিক অ্যাসিড। তাহলে এখান থেকে উৎপন্ন হবে ফেরিক সালফেট Fe3+, তাকাও Fe3+, তাহলে Fe2SO4 × 3। ওকে, তাহলে আমার এখানে সমতা একদম করে দিই, এখানে যদি 6 আছে এখানে 3 দিয়ে গুণ করব, প্লাস ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়ামও একটা ধাতু, একটু দেখি ওর জারণ মান +3, তার মানে ওর যোজনীয় এখন 3 হবে। এরপর 7 অণু পানি। আমার বাম দিকে পটাশিয়াম আছে, আমি ডান দিকে কোনো পটাশিয়াম লিখি নাই, পটাশিয়াম সালফেট তৈরি হবে যেহেতু এটা একটা লবণ। ওকে, আমি এখন সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। প্রথম কথাটা হলো এই অংশটা আমরা বুঝতে পেরেছি কিনা, এই অংশটা একটু দেখি, এই অংশটা বুঝতে পেরেছি কিনা। যদি এই অংশটা বুঝতে পারি, 6 অণু Fe2+ আয়ন, ক্রোমিয়াম ডাইক্রোমেট আয়ন, 14টা হাইড্রোজেন আয়ন, সেটা আমি উপর থেকে পেয়েছি, সমতা টমতা করে এই অংশটা পেয়েছি। তাহলে 6 অণু Fe3+ আয়ন হবে, 2 অণু ক্রোমিয়াম আয়ন হবে, তাও 7 অণু পানি হবে। আমি এখন দর্শক আয়ন যোগ করব, ফেরাস সালফেট লিখব, তারপর পটাশিয়াম সালফেট লিখব, পটাশিয়াম ডাইক্রোমেট লিখব, 7 অণু সালফিউরিক অ্যাসিড লিখব। আর ওইখান থেকে উৎপন্ন হবে ফেরিক সালফেট লিখলাম, ক্রোমিয়াম সালফেট লিখলাম, 7 অণু পানি লিখলাম, আর পটাশিয়াম সালফেট লিখলাম। আমি এখন প্রথম থেকে আরেকবার একটু রিভিউ করি। ওকে, প্রথম থেকে
প্রথম কথাটা হলো আয়রন কয়টা ইলেকট্রন ত্যাগ করে? একটা ত্যাগ করে। তাহলে এখান থেকে আমার তৈরি হচ্ছে এটা, তাই তো? তাহলে এখান থেকে যদি এটা তৈরি হয় তাহলে এই ইলেকট্রন ত্যাগ করতেছে এটা, আর ও ইলেকট্রন গ্রহণ করে কয়টা? 6টা। তাহলে ও যদি 6টা গ্রহণ করে তাহলে আমি 6টা গ্রহণ করে কী তৈরি হবে সেটা একটু লিখি। ক্রোমিয়াম ডাইক্রোমেট আয়ন ইলেকট্রন গ্রহণ করে, এর জারণ মান যেহেতু +6, হিসাব করে দেখবা যে +6, তাহলে ও 3টা করে যদি গ্রহণ করে, 3টা গ্রহণ করে Cr3+ হলো, আর একজনে 3টা গ্রহণ করে, তাই 2জনে কয়টা গ্রহণ করবে? 6টা গ্রহণ করবে। সেই অনুযায়ী আমি এখানে Cr3+ লিখেছি। 7 অণু পানি আমরা লিখেছি। 7 অণু পানি কেন? 7টা অক্সিজেন আয়ন। সো ঠিক একইভাবে আমি যদি এখন প্রত্যেকটা অংশ একে 6 দিয়ে গুণ করবো, একে 1 দিয়ে গুণ করবো, গুণ করে বাকি অংশটা যদি বানাই তাহলে আমার কি আসবে দেখো, 6Fe2+ ডাইক্রোমেট আয়ন, 14টা H+ আয়ন, তারপর ফেরিক আয়ন, ক্রোমিয়াম আয়ন, 7 অণু পানি। এখন দর্শক আয়ন আমরা যোগ করব, যোগ করে আমি কি দেখতে পাবো? দর্শক আয়ন যোগ করে আমি দেখতে পাবো এখানে আছে Fe ফেরাস সালফেট, ক্রোমিয়াম পটাশিয়াম ডাইক্রোমেট, 7 অণু সালফিউরিক অ্যাসিড। তাহলে এখন ফেরাস সালফেট থেকে ফেরিক সালফেট উৎপন্ন হচ্ছে, আর ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম সালফেট, যেখানে ক্রোমিয়ামের যোজনী 3, ওর যোজনী আগে ছিল 6, এখন 3 আছে, আর 7 অণু পানি আর পটাশিয়াম সালফেট। তো দেখো একবার পুরোটা দেখো। ওকে, মনে হয় বুঝতে পেরেছি নাকি? না পারলে কমেন্ট বক্সে জানাবা যে কোথায় বুঝতে পারো না। ওকে, আমরা তৃতীয় বিক্রিয়া চলে যাই। তৃতীয় বিক্রিয়াটা হলো ইলেকট্রন আয়ন পদ্ধতিতে K2Cr2O7 প্লাস হাইড্রোজেন পারক্সাইড এর জারণ বিজারণ বিক্রিয়াটি এসিডিও মাধ্যমে সমতা করো। এটা তোমাকে নর্মালি বলবে, আর নর্মালি বলার পর সেই অংশটা তোমাদের বুঝতে হবে। আচ্ছা, এখন একটু তোমরা কনফিউশনে পড়ে গেছো যে এইটা একটা জারক হিসেবেও ছিল, বিজারক হিসেবেও ছিল, তাহলে আমি একে কী ধরবো, জারক ধরবো নাকি বিজারক ধরবো? এখন তোমাদের আমি ওই দিন বলেছিলাম যে হাইড্রোজেন পারক্সাইড এর সাথে যদি জারক থাকে তাহলে ও বিজারক, আর ওর সাথে যদি বিজারক থাকে তাহলে সে জারক। ওকে, তাহলে ওর সাথে কি আছে, জারক আছে না বিজারক আছে? অবশ্যই জারক আছে। যদি জারক থাকে তাহলে ও কি হিসেবে কাজ করবে? বিজারক হিসেবে কাজ করবে। এখন তোমাদের একটা আমি ওই দিন একটা কথা বলবো ভাবছিলাম, সেই কথাটা বলা হয়নি। এটা অ্যাকচুয়ালি এইভাবে থাকে, O2-, অনেক বইয়ে অনেক কিছু দেওয়া আছে। এটা আমার কাছে মনে হয় স্বপন কুমার স্যার বই মনে ঠিক দেওয়া আছে যে এটা এইভাবে, অনেক বই এইভাবে লিখছে। এটা কিন্তু না, এটা হবে কিভাবে, O2- আকারে। অ্যাকচুয়ালি এই যে এরকম আকারে থাকে, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে এটা কি O2, তাই তো? তাহলে এই অংশ এইভাবে থাকে, আর এখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি উৎপন্ন করবে? তুমি যে যা বানাইতে চাও সেই অংশটা সে তৈরি করবে, O2। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন বিক্রিয়ায় চলে যাই। প্রথমে লিখি জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া কে দিবে? O2-, সেই ইলেকট্রন ত্যাগ করে, নর্মালি ইলেকট্রন ত্যাগ করে কয়টা? একটা ত্যাগ করে, কিন্তু অক্সিজেন আছে কয়টা এখানে? 2টা, তাই 2টা অক্সিজেন কয়টা ত্যাগ করবে? 2টা ত্যাগ করবে, তাই 2টা ত্যাগ করে উৎপন্ন করবে কি? অক্সিজেন। জারণ মান এখানে দেখো একটু, ওর -1, তা -1 থেকে একটা ত্যাগ করলে কি হবে? 0 হবে। তাহলে কখন 0 হওয়া সম্ভব? O2-তে 0 হওয়া সম্ভব। আচ্ছা, এখন বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া কে দিবে? ও দিবে। ওর আছে কটা? K2Cr2O7, তাহলে এখানে হবে 2-, ও ইলেকট্রন গ্রহণ করে কয়টা? 6টা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এখান থেকে উৎপন্ন হবে কি? 2Cr3+, আর 7 অণু পানি। এখানে মনে কোনো কনফিউশন নাই, একটু আগে দেখিয়েছি। তাহলে 7টা পানির জন্য কয়টা হাইড্রোজেন দরকার? 14টা হাইড্রোজেন দরকার। আমি 14টা হাইড্রোজেন বাম দিকে লিখে দিলাম। এইখানে অনেকে আবার এইটা একটু ভুল ধরো, বা ভুল হয়, অনেক স্যার এটা ভুল ধরে, ইলেকট্রনের চার্জ কি মাইনাস, সেই ইলেকট্রনের চার্জ আমরা দিয়ে দিলাম। আমি আবার প্রথম থেকে বলি, জারণ বিক্রিয়া দেখিয়ে দিবে এখানে। আচ্ছা, এখানে একটা জিনিস বলবা, লিখে রাখবা, জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ। আচ্ছা, লিখে দিয়েছি তো, তার সমস্যা নেই। বিজারণ অর্ধ বিক্রিয়া। অনেকে আবার শুধুমাত্র বিক্রিয়া লিখলে অনেক স্যাররা
এটা নিয়ে কনফিউশন তৈরি করে। সো জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, যেহেতু অর্ধেক হচ্ছে বিক্রিয়াটা, সম্পূর্ণ বিক্রিয়া এখানে লিখি নেই, সেজন্য এটা নাম অর্ধবিক্রিয়া। ওকে, তাহলে আমি এটার সমীকরণ দিলাম 1, এটার সমীকরণ দিলাম 2। এখন যদি আমি কোশ্চেন করি এর ইলেকট্রন লাগবে 6টা আর এর ইলেকট্রন আছে 2টা, তো ওকে আমি কত দিয়ে গুণ করব? 3 দিয়ে গুণ করব। আর একে আমি কত দিয়ে গুণ করব? 1 দিয়ে গুণ করব, তাই তো? আমি এখন পুরোটা এখানেই লিখবো, কারণ এই লাস্টে আবার এই জিনিসটা কনফিউশন তৈরি হয়, সেজন্য একদম নিচে লিখে ফেলবো। তাহলে 1 নংকে কত দিয়ে? 3 দিয়ে গুণ করে পাই। এখন সরাসরি করে পাই লিখে দিই। 3 অণু 3O2 - 1 প্লাস 14H প্লাস Cr2O7 equal to 3O2 plus 2Cr3 plus 7 অণু পানি। এ পর্যন্ত তো লিখতে পেরেছি মনে হয়। ওকে 3 দিয়ে গুণ করেছি আর ওকে তো কিছু দিয়ে গুণ করিনি, যা করেছি তাই লিখেছি। এখানে একটু মাইনাস হবে, আর তেমন কোনো সমস্যা নেই। তাহলে আমি এখন বা দিয়ে এখন তো আর কিছু করার নেই, দর্শক আয়ন যোগ করব। দর্শক আয়ন যোগ করে তাহলে এটা কি ছিল? হাইড্রোজেন পার H2O2 3 অণু প্লাস K2Cr2O7। আমি এখানে সালফিউরিক অ্যাসিড শুধুমাত্র H2SO4টা লিখলাম, আমি বাকি কত অণু সেটা লিখলাম না, একটু পরেই লিখবো, টেনশনের কিছু নাই। এখন আমার এখানে আছে 3 অণু অক্সিজেন প্লাস ক্রোমিয়াম সালফেট। কয় অণু? 2 অণু আছে, এখানে হবে 3, তারপর 7 অণু পানি প্লাস পটাশিয়াম সালফেট। একটু তাকায় দেখো, আমি যখন শর্তগুলো বলেছিলাম জারকের অক্সিজেন পানি তৈরি করবে এবং তার জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন অ্যাসিড বা বিজারক থেকে দেওয়া হবে, তাহলে অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে, এর মধ্যেও হাইড্রোজেন আছে, আমাদের এখানে বিজারক যেটা আছে সেটার মধ্যেও হাইড্রোজেন আছে। তাহলে আমি এখন কিভাবে এটা সমতা করব? সমতা করার জন্য একদম সহজ উপায়, ওর হাইড্রোজেন তো আর আমি বাদ দিতে পারবো না। সো সেই হাইড্রোজেনগুলোকে আগে পানিতে কনভার্ট করার জন্য যতগুলো দরকার ততগুলো আমি দিব, তারপর অতিরিক্ত যে হাইড্রোজেনগুলো থাকবে সেগুলো এখান থেকে নিব। আর বাকি হাইড্রোজেন পানিকে আমি কি অ্যাসিড তো আর 1 অণু 2 অণু নেই না, আমি তো নেই অনেকখানি, মানে এটা একটা মিডিয়ার মধ্যে যতটুকু দরকার আমি ততটুকু এখানে লিখি। সো আমার এখানে কয়টা হাইড্রোজেন? 6টা H+। তাহলে আমার এখানে লাগবে কয়টা? 14টা। তো 14টার মধ্যে 6টা যদি ও দেয় তাহলে বাকি আছে কয়টা? 8টা। তো 8টার জন্য কয়টা হাইড্রোজেন লাগবে? কয়টা অ্যাসিড লাগবে? 4টা অ্যাসিড। খুব সহজ। আমার এখানে মেইন কথাটা হলো ও কতগুলো হাইড্রোজেন দরকার সেটা আমাদের দেখতে হবে, সেখান থেকে বিজারক কতগুলো দেয় সেটা আমাদের দেখতে হবে। এই দুটো থেকে আমি বিয়োগ করে যতগুলো হাইড্রোজেন বাকি থাকবে সেগুলো আমি কোত্থেকে নিব? অ্যাসিড থেকে নিব। বুঝতে পেরেছি? ওকে, তাহলে মনে হয় আমাদের জিনিসটা বুঝতে মনে হয় কোনো সমস্যা নাই। আমি আবার প্রথম থেকে আরেকটু বলি। প্রথম কথাটা হলো এটা হলো বিজারক, এটা হলো জারক, এটা হলো বিজারক। তাহলে এই জারণ বিক্রিয়া দিবে, এই জারণ বিক্রিয়া 2টি ইলেকট্রন ত্যাগ করে এটা তৈরি হচ্ছে, আর ও বিজারণ বিক্রিয়া দিবে, সেই ইলেকট্রনগুলো গ্রহণ করবে 6টি ইলেকট্রন, যেহেতু এখানে 2টা ক্রোমিয়াম আছে সেই 2টা ক্রোমিয়াম 6টা ইলেকট্রন গ্রহণ করবে, প্রত্যেকে 3টা করে ক্রোমিয়াম 3+ আয়ন, তার মানে ওর যোজনী এখানে 3। আর 7টা হাইড্রোজেন 7টা পানি তৈরি করবে, আর 7টা পানির জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন কয়টা? 14টা, সেটা আমি 14টা এখানে লিখে দিলাম। এখন আমি 1 নংকে 3 দিয়ে গুণ করব, 2 নংকে 1 দিয়ে গুণ করব, গুণ করে সমতা করব। তাহলে দর্শক আয়ন যোগ করে, তাহলে এইটার সাথে এটা দর্শক আয়ন যদি যোগ করি, এটা কি ছিল? হাইড্রোজেন পারক্সাইড ছিল। আর ও কি ছিল? ও ছিল কি? পটাশিয়াম ডাইক্রোমেট। আর ও ছিল কি? অ্যাসিড, মানে অ্যাসিড বা বিজারক থেকে। তাহলে আমি শুধুমাত্র অ্যাসিডটা লিখলাম, সমতা করলাম না। এখন ও আছে কয় অণু? ও হবে 3 অণু, 3 দিয়ে গুণ করেছি। ও একটা ধাতু কি তৈরি করছে? লবণ তৈরি করছে। আর আমার বাম দিকে আরেকটা ধাতু আছে, ধাতু লবণ তৈরি করেছে। আর 7 অণু পানি, এই 7 অণু পানি আমরা লিখে দিলাম। এখন আমার 7 অণু পানির জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন 14টা, সেই 14টা হাইড্রোজেন আমি কোত্থেকে পাবো?
কিছু অংশ পাবো বিজারক থেকে, কিছু অংশ পাবো অ্যাসিড থেকে। বিজারক থেকে পেয়েছি 6টা, তার বাকি অংশ কয়টা? 8টা, 8 6 14, সেখান থেকে 4 আমরা লিখে দিচ্ছি। ওকে, এটা হলো মেইন কথা। এখন তোমার বিক্রিয়া, আজকের লাস্ট কথা, মানে এই ক্লাসের লাস্ট কথা আমি বলবো যে তোমার বিক্রিয়া হয়েছে তুমি এটা কখন বুঝবা? যখন এই অ্যাসিডের যে অধাতব অংশটা সালফেট আয়ন, আমি সহজে বলি সালফেট, যেহেতু বেশিরভাগ বিক্রিয়া আমি সালফেটিক অ্যাসিড দিয়ে করাই, সালফেট আয়ন বাম দিকে এবং ডান দিকে হবে বা সমান থাকবে, তাহলে বুঝবা তোমার বিক্রিয়া রাইট। তুমি যদি দেখো যে বাম দিকে এবং ডান দিকে বিক্রিয়ার সালফেট আয়ন সমান না, তাহলে তাহলে বুঝবে তোমার বিক্রিয়া ভুল হয়েছে। দেখি আমাদের এটা হয়েছে কিনা। ডান দিকে দেখো এখানে আছে 3টা, এখানে আছে 4টা, দেখো এখানে 4টা আছে, তার মানে আমার বিক্রিয়া হয়েছে। বুঝতে পেরেছি? তোমাদের যদি কোনো প্রবলেম হয়, আমি আজকে 3টা বিক্রিয়া করিয়েছি, কালকে আবার মিনিমাম 4টা বিক্রিয়া করাবো, তাহলে 4 3 7 এরকম 10টা বিক্রিয়া করলে 10টা বিক্রিয়া বারবার প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলেই আমাদের অঙ্ক বা আমাদের এগুলো খুব সহজেই মিলে যাবে। তোমরা চেষ্টা করো বারবার। কোনো প্রবলেম, যে কোনো প্রবলেম আমার সাথে তোমরা যে কোনো প্রবলেম শেয়ার করতে পারো। আমি কখনোই রাগ করি না, মানে কখনো রাগ করি না বলতে কোশ্চেনে কখনো কোশ্চেন করলে আমি কখনো রাগ করি না। মাঝে মাঝে হয়তো বা ব্যস্ততার জন্য অ্যান্সার দিতে দেরি হতে পারে, কিন্তু যে কোনো কোশ্চেন যে কোনো সময় যত লেম কোশ্চেনই হোক, আমি আমার ক্লাসে এটা বলি, যত লেম কোশ্চেনই হোক আমাকে করতে পারো, সেটা যত সহজ কোশ্চেনই হোক। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন।